Hello, Assalamu alaikum. This is Salma Faruqi. I'm vocal coach and brand ambassador of POK Academy. সবাইকে আমন্ত্রণ আজকের এই পডকাস্টে। আমাদের আজকের পডকাস্টে আমাদের সাথে গেস্ট হয়ে আছেন বিওকে একাডেমির ফাউন্ডার রানা হেদায়েত ভাই। ভাই, আপনাকে আমন্ত্রণ আমার এই পডকাস্টে। Thank you. I'm feeling blessed and also feeling proud যে yes আমি আপনার পডকাস্টে আসতে পেরেছি। আপনাকে দেখে সত্যি খুব ভালো লাগছে। আমি বলবো যে আমাদের সাথে যে দর্শকরা আছেন তারাও খুব খুশি হবেন আপনাকে দেখে, এবং আপনার মুখের কথাগুলো শুনতে আসলে সবাই খুব পছন্দ করে, কারণ আপনি যখন কথা বলেন তার প্রত্যেকটা ওয়ার্ড থেকে সবাই কিছু না কিছু শিখে। তো সেই জায়গা থেকে আমার পডকাস্টে যখন আমি আপনাকে পেয়েছি তখন তো আমার আসলে ভিতরে অনেক প্রশ্ন আপনাকে করার জন্য, কিন্তু সময় God bless যতটুকু you. I'm হয়ে feeling আসে। blessed. জি। আহ, ভাইয়া, আমি আপনার কাছে আপনাকে দেখলে আমার প্রথমে যে আয়ুব বাচ্চুর যে গানের কথাটা মনে পড়ে সেটা হচ্ছে, হাসতে দেখো গাইতে দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। হ্যাঁ, তো সবাই দেখছে হাসতে, সবাই গান গাইতে দেখছে, কিন্তু আপনি হাসি শেষে নীরবতাটা দেখেছেন, যে কেন একটা মানুষ তার মনের ভিতর হয়তো কোথাও কোনো দুঃখ আছে যার কারণে সে যখন একা হচ্ছে সে হয়তো স্যাড ফিল করছে, সে ডাউন হয়ে থাকছে। হ্যাঁ, সে হয়তো ইমোশনালি ব্যালেন্স থাকছে না, বা হঠাৎ করে সে রিয়াক্ট করে বসছে। তো এই জিনিসটা আপনি কি করে খুঁজে পেলেন এবং কখন থেকে আপনি ভাবতে শুরু করলেন যে আপনার এই জায়গাটাতে কাজ করা দরকার, বা আপনি নিজেকে কখন থেকে রেডি করতে শুরু করলেন এই জায়গাটার জন্য? ওকে, এটা আসলে একটু লং স্টোরি হয়ে যায়, তো আমি একটু লং স্টোরিকে শর্ট করে বলার চেষ্টা করব। ফার্স্ট অফ অল, ইয়েস আই এম ফিলিং সো ব্লেসড যে আমি আপনার পডকাস্টে আসতে পেরেছি এবং আপনার অডিয়েন্সের সামনে কিছু কথা বলার সুযোগ পেয়েছি। আসলে বিওকে একাডেমিটাকে ফর্ম করার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যে ট্রেডিশনাল আমরা যে ট্রিটমেন্ট গুলো পাই, আমরা যদি একটু দেখি যে লাইক আজ থেকে 20-30 বছর আগে আমাদের চারপাশে প্রচুর ডক্টর ছিল না, প্রচুর ডায়াগনস্টিক সেন্টার ছিল না, প্রচুর ফার্মাসিউটিক্স মানে ফার্মেসি ছিল না, ওকে, হসপিটাল ছিল না। তখন কিন্তু আমরা আরো বেশি সুস্থও ছিলাম। তো যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে যে আমাদের ফ্রাস্ট্রেশন বাড়ছে, ওকে, স্ট্রেস বাড়ছে, ডিজিজ বাড়ছে। এখন কোনো ডায়াগনস্টিক সেন্টারে গেলে দেখা যায় যে মানুষ দাঁড়াতে পারে না, এত অসুস্থ হচ্ছে, এত সিক হচ্ছে। এর পিছনে কিছু না কিছু কারণ আছে। তবে উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে, আপনারা যারা আমার ইভেন্টে এসেছিলেন, আমি সেখানে আমার ফাদারের মারা যাওয়ার স্টোরিটা শেয়ার করেছিলাম, ওকে। একই বছরে আই লস্ট মাই ব্রাদার ইন ল, এবং সেম ইয়ারে অলসো মাই ওয়াইফ ওয়াজ ডায়াগনোসড ব্রেন টিউবার। সো ইট ওয়াজ এ ট্রামেন্ডাস, একটি ট্রমাটিক ইয়ার ছিল আমার জন্য। স্পেশালি আমার ফাদারের কেসটা আমার জন্য অনেক বেশি ট্রমাটিক ছিল, বিকজ অলমোস্ট বিনা চিকিৎসায় তিনি আহ মারা গিয়েছেন। তো যাই হোক, সেখানে আমার ট্রমাটাকে আমি যখন দেখেছি যে এটা আমাকে কপ আপ করাটা খুব ডিফিকাল্ট হচ্ছে, আমি পারছি না, তার উপরে আবার 2 মাস পরে আরেকটা ইনসিডেন্ট, তারপরে আবার আরেকটা ইনসিডেন্ট, এটা আমাকে ভিতর থেকে একদম ভেঙে দিয়েছে। তখন আমার কাছে মনে হয়েছে যে এই যে একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি গো থ্রু করছি, এরকম হাজার হাজার মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষ আছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যারা এরকম ভাবেই সিচুয়েশনের মধ্যে দিয়ে গো থ্রু করে। কেননা আমি আমাকে উঠিয়ে আনি এবং আমি ওই মানুষগুলোর জন্য কিছু করার চেষ্টা করি। কারণ আমি তো দেখেছি মেডিকেল সায়েন্স, ইয়েস আমি মেডিকেল সায়েন্সের পক্ষে, মেডিকেল ট্রিটমেন্টের পক্ষে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন ডাক্তাররা, সবাই না, কিছু কিছু ডক্টর, স্পেশালি আমার ফাদারকে যে ডাক্তাররা দেখেছিলেন তারা ইগনোর করেছেন। লাইক একটা একটা হসপিটালের ইমার্জেন্সি কখনো বিল্ডিং, লাইক ওই হসপিটালের পিছনে হওয়ার কথা না। একটা ইমার্জেন্সিতে স্ট্রেচারে করে রোড থেকে ইমার্জেন্সি পর্যন্ত নিয়ে যায় না। একটা হসপিটালের আইসিইউ কখনো 10 তলার উপরে থাকার কথা না।
একটা হসপিটালের কোনো একটা ইমার্জেন্সি লিফট না থাকার কথা না, আইসিইউর পেশেন্টকে প্রতিটা ফ্লোর ধরে ধরে যাওয়া, দেন সেখান থেকে প্রতিটা ফ্লোরে যখন নেওয়া হয়েছে, লাইক ইমার্জেন্সি থেকে আমার ফাদারকে আইসিইউতে শিফট করা হয়নি, কেবিনে শিফট করা হয়েছে। ডক্টররা আমাকে মেডিসিন পাঠিয়েছে, 4 তলা থেকে আমি লাফিয়ে লাফিয়ে নেমেছি, 10 তলা থেকে আমি লাফিয়ে লাফিয়ে নেমেছি সিঁড়ি দিয়ে, যে আমি জানি লিফটে উঠলে আমার টাইম ওয়েস্ট হবে। তো ওই সিচুয়েশন গুলো আমাকে ইনফ্লুয়েন্স করেছে আই শুড ডু সামথিং। দেন আমি যখন এটা নিয়ে ওয়ার্ক করা শুরু করি, দেন আই হ্যাভ সিন যে ফিজিক্যালি একটা মানুষ সুস্থ হওয়ার আগে, অসুস্থ হওয়ার আগে আসলে তার এনার্জেটিক্যাল অনেক প্রবলেম দেখা দেয়, এবং ওইটাকে যখন একটা মানুষ হিল করতে পারে না, কপ আপ করতে পারে না, তখন সেটা ধীরে ধীরে ফিজিক্যাল ডিজিজে ইফেক্ট করা শুরু করে। আমরা যদি এখনকার অবস্থা দেখি, বেশিরভাগ মানুষই স্ট্রেসে আছে। না পাওয়ার কষ্ট কারো, কারো হয়তো অনেক আক্ষেপ, কারো হয়তো দেখা যাবে সবকিছুতেই কমপ্লেইন অথবা ব্লেম। হোয়াট এভার ইজ দি সিচুয়েশন, দ্যাটস নট দি রিয়েলিটি। রিয়েলিটি ইজ সামথিং ডিফারেন্ট অ্যান্ড দিস ইজ আ ট্র্যাপ। সোসাইটি ট্র্যাপ বলতে পারি বা ওয়ার্ল্ড ট্র্যাপ বলতে পারি। তো এই জায়গা থেকে একটা মানুষ উঠে আসতে পারলে নিজেকে সে সুস্থ এবং হ্যাপি ফিল করতে পারবে, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটি স্টাডি প্রুফ করেছে, যখন একজন স্টুডেন্ট হ্যাপি থাকে সে ভালো রেজাল্ট করে, একজন ডক্টর যখন হ্যাপি থাকে সে ভালো ডায়াগনোস করতে পারে। এনি প্রফেশন, ইফ ইউ আর হ্যাপি, your productivity will go up, like say up to 30, 40, 50% রেজ করে। ওকে, তো তাহলে কেন পারছি না, কেন আমরা স্ট্রাগল করছি? আমরা তো কমপ্লেইন করছি আমাদের চারপাশের মানুষজন, সিচুয়েশনকে, বাট অ্যাকচুয়াল রিয়েলিটিটা কি? ওই বিষয়গুলো নিয়ে যখন আমি ওয়ার্ক করা শুরু করেছি, আমার কাছে মনে হয়েছে যে ইয়েস, এটা আমার একটা রেসপন্সিবিলিটিতে আসা উচিত। তো আমি যখন আমার সেই ট্রমাটাকে আমি হিল করেছি, ওকে, আমার কাছে মনে হয়েছে যে আই শুড ওয়ার্ক অন দিস। দেন আমার একটি গোল সেট করেছি, বিফোর আই ডাই, আমার লাস্ট ব্রিদের আগে, আই ওয়ান্ট টু হেল্প, আই ওয়ান্ট টু টাচ 10 মিলিয়ন সোল। সো সেই সেই ইচ্ছা থেকেই আসলে বিওকে কে ফর্ম করা। বিওকে এর খুব একটা মার্কেটিং আপনারা দেখবেন না, বিওকে আমি খুব বেশি এক্সপোজ করি না। এর একটা বড় কারণ হচ্ছে যে অনেক মানুষ থাকলে আমি ডিটেইলে কাজ করতে পারবো না। এখনো আমি হিলিং সেশন গুলো নিজেই নেই। ওকে, কেন? বিকজ আমি চাই যে তাদের পেইন সাফারিং গুলো থেকে যেন তাদেরকে আমি বের করে আনতে পারি। ওকে, নট লাইক যে এখানে সে আসলেন, 2টা সেশন নিলেন, বুঝলেন, চলে গেলেন, দেন আবার সাফারিং করলেন। সে যেন এখান থেকে এসে চর্চা করে সে যেন তার লাইফ টাইমের জন্য নিজেকে সে ভালো করতে পারে, ইমোশনালি ফ্রি করতে পারে। আমরা যেটা করি, ছোটবেলায় ইমোশনটাকে এক্সপ্রেস করি, দেখবেন ছোট বেবি সে ব্যথা পেয়েছে, এসে কান্নাকাটি করে বলবে আমি ব্যথা পেয়েছি, বা ও আমাকে বকা দিয়েছে। বাট অ্যাজ উই গ্রো আপ, আমরা এটাকে হাইড করা শুরু করি। ইভেন আপনি, ইভেন এভরিওয়ান, অনেক পেইন আছে যা ভিতরে হাইড করে রাখে, বলতে চায় না, বিকজ অফ ফিয়ার অফ জাজমেন্ট, ফিয়ার অফ নেগলেন্সি। ওকে, তো হতে পারে যে আমি আরো পেইন পাবো, তার থেকে আমি চুপ থাকি। বাট দ্যাটস নট দি সলিউশন, এটা আমাদেরকে ভিতরে ভিতরে শেষ করছে। ওই জায়গা থেকে আসলে বিওকেটাকে ফর্ম করা হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া, এত সুন্দর করে আপনি গুছিয়ে বললেন। আসলে লং স্টোরি শর্টও যে এত সুন্দর করে গুছিয়ে বলা যায়, এটা আপনার কাছে শেখার আছে। এবং আপনি যখন বলেন, আমি সবসময় দেখি যে আপনার মেন্টরে খুব মুগ্ধ হয়ে শুনে, এবং তাদের কাছ থেকেই আমার শোনা যে তারা প্রত্যেকটা লাইন থেকে আপনার কাছ থেকে মেসেজ নেয়। এবং আপনার সেশনগুলো তারা যখন রেকর্ড শুনে, তখনও তারা আহ 10 বার শুনলে 10টা মেসেজ তারা নিচ্ছে। তার মানে বলার মধ্যে কিছু একটা আছে। হ্যাঁ, যেহেতু আমার সাবজেক্টের সাথে মানে এই জায়গাটা মিলে যায়, তো আমি এই প্রশ্নটা আপনাকে না করে আর পারছি না। যে এই যে বলা, আপনি কাউকে বলছেন এবং সে শুনছে। হ্যাঁ, এবং আমি হুম। যখন আপনার সাথে কথা বলেছি তখন দেখেছি আপনি সবসময় অড সাউন্ড গুলো, যেটা আমাদের আমাদের কাজের ক্ষেত্রে আমাদেরকে শেখানো হয় বা আমরা শিখেছি এবং আমরা চেষ্টা করি এভাবে ডেলিভার করতে। হ্যাঁ, ও, হ্যাঁ, এই যে কিছু অড সাউন্ড, এটা কিন্তু আপনার কথার মধ্যে পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আপনি এই জিনিসটাকে কোথাও শিখেছেন বা কিভাবে আপনি নিজের মধ্যে রপ্ত করলেন?
সত্যি কথা বলতে আসলে এই ব্যাপারটাকে ফোকাস করে আমি কিছু শিখিনি, যে এভাবে করে কথা বলা। বাট হোয়াট আই ট্রাই অল দ্য টাইম, লাইক আমি যাই করি আমি বলি যে দিস ইজ নট আ রকেট সায়েন্স। লাইক আমাকে আপনারা আমার থেকে আপনারা হিলিং নিচ্ছেন, ইউ ক্যান অলসো বিকাম আ হিলার। আপনি আপনার ভিতরে সৃষ্টিকর্তা সব দিয়ে দিয়েছে, আমি শুধু সেগুলো ধরিয়ে দিচ্ছি। আই এম নো বডি, আই এম নাথিং। আমি জাস্ট সৃষ্টিকর্তার ব্লেসিংসে কিছু জ্ঞান অর্জন করতে পেরেছি, যেটা আমি জাস্ট কনভে করছি সবার মাঝে। সবাইকে আমি এই বিষয়গুলো শিখাতে চাচ্ছি, বুঝাতে চাচ্ছি। লেটস কাম টু ইউর পয়েন্ট, দিস ইজ আ ভেরি গুড কোয়েশ্চেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা বেশিরভাগই পিপলরা আসলে পিপল প্লেজার থাকি, এবং আমরা ব্রেন থেকে কথা বলি। এটা বললে সে কি ভাববে, ওভাবে করে বললে আমাকে হয়তো আপলিফট করবে, আমাকে হয়তো সে একটু বেশি কেয়ার করবে বা একটু সম্মান করবে, রেসপেক্ট দেখাবে, ওকে, অথবা এভাবে করে বললে একটু জিনিসটা অনেক বেশি ভালো হবে। হোয়াট এভার ইজ দি সিচুয়েশন, আমরা আমাদের ব্রেন থেকে কথা বলি। বেশিরভাগই আছি আমরা হার্ট থেকে কথা বলতে পারি না। সো হোয়াট আই ট্রাই অল দ্য টাইম, আমি হার্ট থেকে কথা বলি। এবং আমি বেশিরভাগ ক্ষেত্রেই ইভেন আপনার এই পডকাস্টে আমি কিন্তু শুনতে চাইনি যে আপনি কোন টপিকের উপরে কথা বলবেন, কি প্রশ্ন করবেন, কিছুই শুনতে চাই না। আমি বলেছি ওকে, লেটস গো ফর ইট, ওকে। সো হোয়াট এভার কোয়েশ্চেন কামস আই উইল অ্যান্সার, ওকে। সো দ্যাট মিনস যখন আপনি হার্ট থেকে কথা বলবেন, আমরা সবাই হিউম্যান, এবং আমাদের আমরা কিন্তু নট হিউম্যান, আমরা কিন্তু একটা এনার্জি ফর্মও। তো উই আর কানেক্টেড, এভরি সিঙ্গেল এনার্জি ইজ কানেক্টেড, ওকে। তো আমি যখন হার্ট থেকে কোনো কথা বলবো, এই ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি যদি ট্রুলি হার্ট থেকে হয়, আপনার হার্ট কিন্তু সেটা ফিল করতে পারবে, আমরা সেন্স করতে পারি। দেখবেন অনেকেই আছে কথা বলছে, আপনি হয়তো প্রথমে ধরতে পারবেন না, বাট কিছুদিন শোনার পরে আপনি কিন্তু বুঝতে পারবেন যে এই লোকটা কথার ভিতরে কেমন যেন মনে হচ্ছে যে একটা অন্য কিছু, ঠিক ধরতে পারছি না কি, বাট অন্য কিছু একটা আছে মনে হয়। কিন্তু যে পার্সনটা আবার হার্ট থেকে কথা বলে, কিছুদিন যাওয়ার পরে কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন যে ইয়েস, দ্যাট পার্সন টক্স ফ্রম হার্ট। তো আই ট্রাই দিস, ওকে, আই ট্রাই টু টক অল দ্য টাইম ফ্রম হার্ট। দ্যাটস ওয়াই মেবি সবার হার্ট পর্যন্ত সেটা রিসিভ হয়, এবং তারা হয়তো সেটা ফিল করতে পারে, ওকে। অ্যান্ড আই ওয়ান্ট টু কিপ দিস, এবং আমি সবাইকে বলবো হার্ট থেকে আপনারা ট্রাই করবেন। যে কোনো ভালো কাজ করাটা হার্ট থেকে ট্রাই করবেন, দেখবেন যে সেটা আপনাকে যেমন ভালো লাগা দিবে, প্লাস এটার একটা রিপেল ইফেক্টও আছে। আপনি আপনার কথায়, আপনার আচরণে, আপনার যে কোনো হেল্পে যদি একটা পার্সন হার্ট থেকে উপকৃত হয়, তার থেকে আপনার গ্রেটফুল নেওয়ার দরকার নেই, বাট তার হার্ট যে হ্যাপি ফিল করছে, পিস ফিল করছে, এটার একটা রিপেল ইফেক্ট সৃষ্টিকর্তা আপনাকে আবার দিয়ে দিবে। আই এম ফিলিং ব্লেসড যে আমি এই জিনিসটা প্র্যাকটিস করতে পারছি বা সবার হার্ট পর্যন্ত পৌঁছাতে পারছি। জানি না কতটুকু পারছি, বাট আমার চেষ্টা থাকে সবসময়। ভালো বলেছেন ভাইয়া আপনি। তবে আপনার মেন্টিদের কাছে যেটা সবচেয়ে বেশি শোনা যায় যে হার্ট থেকে বলা এবং ব্রেন থেকে বলা। হ্যাঁ, আপনার মেন্টিরা কিন্তু এই জিনিসটা খুব ভালো আন্ডারস্ট্যান্ড করে এবং তারা যখন কথা বলে তারাও কিন্তু চেষ্টা করে হার্ট থেকে কথা বলার জন্য। এবং আপনার মেন্টিদেরকে আমি এমন দেখেছি যে কোনো কিছুই ঠিক নেই। ইভেন আপনার অনেক সেশনে আপনার যে হয়তো আহ, এটা আমি যখন প্রথম শুনেছিলাম যে 6 মান্থের কোনো সেশন আপনি নিতে যাচ্ছেন, আমি প্রথমে শুনে বলেছি 6 মান্থ, লং টাইম, হ্যাঁ, হাফ হাফ এন ইয়ার যেখানে। তো সে এত লং টাইম কি সেশন নেওয়া হবে এবং কি শেখানো হবে, এটা আমি বলবো যে যারা হয়তো জানে না বা বুঝে না তারা তাদের কাছে আসলে একটা বড় একটা কোশ্চেন সাইন হয়েছিল। এবং তারা 6টা মাস শেষ করে আসার পর আপনি হঠাৎ করে হয়তো তাদেরকে জিজ্ঞেস করলেন যে তারা এখান থেকে কি শিখেছে বা তাদের এখন কি অবস্থা, এই জিনিসগুলো, এবং তাদেরকে কিন্তু তাদের কোশ্চেনগুলো আপনি কখনো বলে দেন না। আপনি ম্যাক্সিমাম টাইম না, আমি বলবো 100 টাইমস আপনি এই কাজটা করেন, কখনো তাদেরকে কোনো কোশ্চেন করার সময় কিন্তু তাদেরকে আগে থেকে কোনো প্রিপারেশন নেওয়ার সুযোগই দেন না। আপনি একদম ইন দ্য মোমেন্টে থেকে আপনি কোশ্চেন করেন এবং তারা ইন দ্য মোমেন্টেই তারা আপনার কোশ্চেনগুলোর অ্যান্সার করে। এবং তারা যখন কথা বলে, আমি বল আপনার কয়েকজন মেন্টিকে আমি খুব কাছ থেকে দেখার আমার সুযোগ হয়েছে যারা হার্ট থেকে বলে, এবং আমি যেটা ফিল করি যে হার্ট থেকে কথা বলা মানে হচ্ছে হার্টকে টাচ করবে। কিন্তু আমি সারাউন্ডিং অনেক জায়গায় যখন ঘুরলাম, আমি পৃথিবীর তো মানুষ, পৃথিবীতে যখন ঘুরে দেখেছি তখন দেখলাম যে বলছে যে তুমি ওকে কি বলবে আগে কথাটা মাথায় সাজিয়ে নাও।
এই কথাটা শুনে শুনে আমি দেখেছি, মানে শুনে শুনে এসেছি, কিন্তু আপনার কাছে আসার পর বা আপনার মেয়েটিদের সাথে মেশার পরে কিন্তু বুঝলাম যে না, কথা আসলে ব্রেন থেকে না, কথা বলতে হয় হার্ট থেকে। তো আমি সেই জায়গা থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তবে তার আগে আমি একটু জানতে চাচ্ছি যে আপনি যে এই যে হিলিং নিয়ে বললেন, এবং আপনার আপনার হুম। হাত ধরে হয়তো অনেক আহ, মানুষ আমি বলবো যে উঠে এসেছে তাদের পেইন থেকে। এখন সামনে কি আপনার কোনো প্ল্যান আছে যে আপনি কোনো সেশন নিতে যাচ্ছেন, বা আপনার এমন কোনো সেশন হবে যেটা হয়তো আমাদের এখন যারা আমাদের দর্শকরা আছেন তারা হয়তো সেই ধরনের সেশন তাদের প্রয়োজন, সেক্ষেত্রে তারা সেটা নিতে পারে, এরকম কোনো সেশন কি আছে কি? ইয়েস, বিওকে প্ল্যাটফর্মে দুটো দুটো ট্রেনিং সবসময় লাইভ হিসেবে থাকে। এর একটা বড় কারণ হচ্ছে মানুষের যে চারটা পিলার আছে বা চারটা হুইল বলি আমরা, এই চারটা হুইলের উপরে যেমন একটা গাড়ির চারটা হুইল থাকে, একটি হুইলও যদি ফ্ল্যাট হয় গাড়ির সামনে আগাবে না, ইমব্যালেন্স থাকবে। তো মানুষেরও চারটা হুইল আছে, এই চারটার ভিতরে দুটো হুইল খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে স্পিরিচুয়ালিটি, একটা হচ্ছে ইমোশনস। তো বিওকে প্ল্যাটফর্মে এই দুটো ট্রেনিং সবসময় থাকে। ইমোশনাল ফিটনেস আমাদের একটি ট্রেনিং ছিল যেটা 10ম ব্যাচ পর্যন্ত হয়েছিল, তারপরে সেটাকে অফ করা হয়েছে বিকজ সেটা আমাদের লাস্ট ব্যাচ ছিল, আমি বলেছিলাম, অ্যানাউন্স করেছিলাম। বাট তার থেকেও ইভেন বেটার আরেকটা ট্রেনিং আমাদের রিসেন্টলি আসতে যাচ্ছে, সেটা হচ্ছে সেলফ লাভের উপরে, যেখানে আমি আসলে পিপলদেরকে শিখাবো তারা কিভাবে ছোট ছোট হিলিং গুলো নিজেদেরকে করবে, পাশাপাশি তাদের সন্তানদেরকে করবে। ওকে, সেখানে রেকি হিলিং এর কিছু পার্ট থাকবে। ওকে, লাইক তাকে বলবেও না কিন্তু সে তাকে হিল করছে, সে নিজেকে হিল করছে, পরিবেশকে হিল করছে। তো এই বিষয়গুলো আমি সেখানে রাখছি বিকজ সিচুয়েশন আসলে আমাদের, আমরা যত সামনে আগাচ্ছি সিচুয়েশন আমাদের জন্য ডিফিকাল্ট হচ্ছে টু অপারেট। আমরা দেখছি যে ওয়ার্ল্ড এর নয়েজ বেড়ে যাচ্ছে। ইভেন এটার কারণে আপনি আমার স্পিরিচুয়াল ব্যাচ 6ও ছিলেন, 6 মান্থের ব্যাচ, ওখানে আপনি দেখেছেন যে আমি স্পিরিচুয়াল ট্রেনিং একটা অনেক বড় একটা পরিবর্তন এনেছি, যেখানে আমি সৃষ্টিকর্তা থেকে ইভেল আমাদেরকে দূরে সরাতে চাচ্ছে, আমরা কিভাবে সৃষ্টিকর্তা আরো কাছে আসতে পারি সেগুলো শিখিয়েছি। ট্রুথ নিয়ে আমরা কথা বলেছি, রিভিল করার চেষ্টা করেছি সাইন্টিফিক পার্সপেক্ট অফ হোলি কোরআন। ওকে, কিভাবে সাইন্টিফিক ভাবে আমরা জিনিসগুলোকে ইয়ে করতে পারি, দেখতে পারি। তো সেলফ লাভের ক্ষেত্রে আমরা একটা পরিবর্তন, লাইক ইমোশনাল হিলিং এর ক্ষেত্রে আমরা একটা একটা পরিবর্তন আনার চেষ্টা করেছি, এই কারণে যে এটা বর্তমান সময়ের সাথে খুব জরুরি। এই কারণে এটাকে আমরা এভাবে করে ডিজাইন করেছি যাতে করে একটা পার্সন সে যেন নিজেকে হিল করতে পারে, সে যেন ডিস্ট্রাক্টেড না হয়ে যায়, সে যেন নিজেকে অপারেট করতে ফেল না হয়, সেই জন্য এই ট্রেনিংটাকে ডিজাইন করা। পাশাপাশি বিয়োগের প্রতিটা ট্রেনিংই, যেমন ইমোশনাল ফিটনেস অনেকে আছেন মাল্টিপল টাইম করেছেন, কিন্তু যতবার করেছেন এভরি টাইম তারা নতুনত্ব পেয়েছেন। কেন পেয়েছেন? বিকজ ওই সময়ের জন্য যেটা বেশি জরুরি সেটাতে ফোকাস করা হয়েছে। সময় পরিবর্তন হচ্ছে, আমাদের জন্য টাফ থেকে টাফার সিচুয়েশন আসতে যাচ্ছে, ফিউচারে আরো ডিফিকাল্ট সিচুয়েশন আসবে, তাহলে আমরা কিভাবে অপারেট করব? প্যান্ডামিক নিয়ে আমাদের কারো প্রস্তুতি ছিল না, যার কারণে আমরা প্যান্ডামিককে হ্যান্ডেল করতে পারিনি, আমরা অনেক সোলকে হারিয়েছি। কিন্তু যখন প্যান্ডামিক শেষের দিকে আসছে, অনেকেই ইউজ টু হয়ে গেছে, তখন আর সেটাকে আমরা আর ভয় পাইনি। তো এখন বিষয়টা হচ্ছে কি যে আমরা যেন ফিউচারের জন্য প্রস্তুত হতে পারি, যেন আমরা এই ডিফিকাল্ট সিচুয়েশন গুলো থেকে নিজেদেরকে বের করে আনতে পারি, এই জন্য হিলিংটা অত্যন্ত জরুরি। ওই জিনিসটাই আসলে আমাদের সেলফ লাভ ট্রেনিং থেকে আমি শিখানোর চেষ্টা করব। আমাদের ভেরি সুন ট্রেনিংটা স্টার্ট হবে। আর পাশাপাশি আমি একটা সুযোগ রাখছি, সেটা হচ্ছে যে ট্রেনিং শেষ হওয়ার পরে যদি কারো কাছে মনে হয় যে সে কিছুই শিখতে পারেনি, সে জাস্ট ক্লেম করবে, দ্যাট পার্সন উইল গেট মানি ব্যাক। ওকে, দ্যাট মিনস মানি এখানে ইম্পর্টেন্ট না, বিকজ সে যদি নিজের লাইফকে ভালো রাখতে না পারে, ওকে, তাহলে হোয়াট ইজ দি ইউজ অফ মানি? আমার মানি ব্যাংক ভর্তি টাকা কিন্তু আমি হ্যাপি না, মানি আমাকে হ্যাপিনেস দিতে পারছে না। আমার ব্যাংক ভর্তি টাকা কিন্তু আমার দেখা যাচ্ছে হয়তো ডক্টর কোন একটা ডেডলাইন দিয়ে দিয়েছে, তাহলে আমার মানি আমাকে সুস্থতাও দিতে পারছে না। তাহলে এই জিনিসগুলো আমাদের জানার দরকার। দিস ইজ নট লাইক ওপেন সোর্স যেটা যে কোনো জায়গায় গিয়ে আমরা শিখতে পারবো। এই বিষয়গুলো ডেফিনেটলি কোনো এক্সপার্টের থ্রুতে শিখতে হবে, প্রসেসের মাধ্যমে শিখতে হবে, তাহলে গিয়ে আমরা এই জিনিসগুলো শিখতে পারবো। স্কুল কলেজ ইউনিভার্সিটি এই জিনিসগুলো অ্যাভেলেবেল না, যার কারণে আমরা দেখা যাচ্ছে আমাদের এমবিএ করছি বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করছি, করার পরে জব শুরু করছি। ওকে, তো পড়াশোনা শেষ করার পরে আমরা আবার জবের জন্য প্রস্তুতি নেই। ওকে,
তাহলে আমি এত বছর ধরে পড়াশোনা কেন করলাম? আমাকে আবার জবের জন্য প্রস্তুতি নিতে হচ্ছে, তারপর জব করতে পারছি, সেই জব আমাকে হ্যাপি করবে কিনা, সাকসেসফুল করবে কিনা, তারও কোনো গ্যারান্টি নেই। তাহলে এই যে একটা মানুষ হিসেবে আমি কিভাবে নিজেকে অপারেট করব, এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। সেটারই একটা পার্ট হিসেবে সেলফ লাভটা আসতে যাচ্ছে। সুন্দর একটা ট্রেনিং। আমার মনে হচ্ছে যে এটা আসলে প্রত্যেকের জন্যই খুব দরকার, কারণ সে খুবই যদি তার দরকার, নিজেকে ম্যানেজ সময় করতে উপযোগী। না পারে, সে রাইট। হয়তো এমএস পিএইচডি সব করে ফেলে, কিন্তু সে তার নিজেকেই ম্যানেজ করতে পারছে না, সে তার নিজের ইমোশনকে ম্যানেজ করতে পারছে না। আর একটা মানুষ তো আসলে শুধু তার নিজের না, সে তো একটা ফ্যামিলিতে, একটা সোসাইটিতে, সুতরাং রাইট। সব জায়গায় সে কিন্তু প্রভাব ফেলছে। সুতরাং সে যদি ভেরি সেই ট্রু। জিনিসটা জানে, এবং আপনি যে জিনিসটা বললেন যে তাকে সে নিজেকেও হিল করতে পারবে এবং সারাউন্ডিং এর মানুষদেরকেও হিল করতে পারবে, দ্যাট মিনস আমি বলবো যে আসলে আপনি একজন ইমোশনাল ডক্টরই তৈরি করে দিচ্ছেন, যেখানে সে আসলে এই ধরনের জিনিসগুলো সে হ্যান্ডেল করতে পারছে এবং অন্যকেও সে সহযোগিতা করছে। তো আল সেক্ষেত্রে ট্রাই মাই আমার মনে হয়, লেভেল বেস্ট, ইনশাল্লাহ। জি। আমার তো আপনার প্রশ্ন মানে আপনার কথা থেকে আমার আবার ছোট্ট একটা প্রশ্ন। আপনার কেন মনে হলো যে 10 মিলিয়ন মানুষকে আপনি হেল্প করবেন? কেন তার চেয়ে বেশি না, কিংবা তার চেয়ে কম না? এটা কেন আপনি সেট করলেন? দেখেন, প্রথমত হচ্ছে আম, আমার টার্গেট হচ্ছে আমি 10 মিলিয়ন সোল টাচ করব। এই 10 মিলিয়ন সোল থেকে আমার ইচ্ছা হচ্ছে অ্যাটলিস্ট 10% পিপলকে আমি তৈরি করব, তারা যেন আরো এরকম অনেককেই হেল্প করে। তার মানে এটা কিন্তু 10 মিলিয়নে থাকছে না, এটা আরো বাড়বে। বাট আমার ইচ্ছা হচ্ছে আমি যেন 10 মিলিয়ন সোল টাচ করে এই পৃথিবী থেকে যেতে পারি। এটা তো প্রেশাস, লাইক আমরা এই পৃথিবীতে আসছি, সৃষ্টিকর্তা আমাদেরকে সুযোগ দিয়েছে যত পারা যায় ভালো কাজ করে যাওয়া। লাইক আমরা যদি আমাদের ব্যাংক ব্যালেন্স ছাড়া আমরা যদি সৃষ্টিকর্তার সামনে গিয়ে দাঁড়াই খালি হাতে, খালি হাতে কেন, ধরেন আমরা শুধু পৃথিবীর জন্য ছুটছি, পৃথিবীর হ্যাপিনেস, পৃথিবীর রিকগনিশন, পৃথিবীর সবকিছু সাকসেস এর জন্য যদি আমরা ছুটতে থাকি, তার মানে আমরা হেয়ার আফটারের কোনো প্রস্তুতি নেই। তাহলে হেয়ার আফটারে যখন আমরা যাব, শূন্য হাতে যাব, আমরা কিভাবে সেই অনন্ত কাল নিজেদেরকে ফাইট করব? হ্যাঁ, অনন্তকাল আমার হাত খালি শূন্য, তো আমি কি করছি? আমি সৃষ্টিকর্তাকে কিছু বলতেও পারবো না। এখন সেটা যদি আমার জন্য হয়ে যায় হেল ফায়ার, তাহলে আমার এই অর্জন তো কোনো কাজে আসলো না। সেটাই বিওকে চেষ্টা করছে। অল্প হোক, আমি যেটা বলেছি আমাদের ট্রেনিং গুলোতে আমি অল্প পিপল রাখি যাতে করে আমি বেশি করে শিখাতে পারি। তো এই জন্য অল্পই আমার টার্গেট। বাট এই অল্পর ভিতরে আমার ইচ্ছা আছে 10% পিপলকে আমি তৈরি করব। যেমন এই যে এখন বলছি যে আমি ছোট ছোট হিলিং গুলো শিখাবো, যাতে করে একটা পার্সন নিজেকেও হিল করতে পারে, তার সারাউন্ডিংস কে হিল করতে পারে। এটাই জাস্ট যদি সে প্র্যাকটিস করে, তাহলে জাস্ট ফিল করেন এটা রিপল ইফেক্টটা কত দূর পর্যন্ত যেতে পারে। তো আমি চাই যারা এখানে আসবে, শিখার মেন্টালিটি নিয়ে যেন আসে, পরিবর্তনের মেন্টালিটি নিয়ে যেন আসে, নট লাইক যে ওকে আমার এখন পেইন আছে আমি একটা ড্রাইভ দিই। আর পেইন মানুষকে অ্যাকশন নিতে মোটিভেট করে। দেখবেন একটা মানুষ হ্যাপি আছে, তাকে যদি বলেন তুমি নতুন কিছু শিখো, সে বলবে আমার দরকার নেই, আনটিল এর আনলেস সে ওই পেইনটা ফেস না করা পর্যন্ত। এটাই হচ্ছে আমাদের একটা বড় ভুল, যে আমরা প্রস্তুতি নেই বিপদে পড়ার পরে। কিন্তু বিপদে পড়ার আগেই যদি প্রস্তুতিটা থাকে আমাদের, তাহলে আমরা তো বিপদে পড়বো না, আমরা আমাদেরকে সেভ করতে পারবো। তো এনিওয়ে, দিস ইজ হিউম্যান নেচার। তারপরে আমার চেষ্টা থাকছে, বা আমি মেসেজ গুলো সেভাবেই কনভে করার চেষ্টা করি যেন আমরা অ্যাকশনেবল করি। সিচুয়েশন আমাদের সামনের দিকে আরো ওয়ার্স হবে। আমরা যদি এখন থেকে প্রস্তুতি গুলো না রাখতে পারি, তাহলে ইটস গোনা বি মোর ওয়ার্স, যেটা নিজেদেরকে কলাপস করবে, আমাদের চারপাশকে কলাপস করবে। ওকে। এন্ড আমরা কিছুই অর্জন করতে পারলাম না। তাহলে আমরা ব্যর্থ যদি সব জায়গায় হয়ে যাই, তাহলে আলটিমেটলি কেন আমি ওইগুলো করলাম যেগুলো আমি করতে চেয়েছি? আমার যদি অর্জনই না থাকে, তাহলে আমি কেন করছি সেটা? রাইট। ইলিউশন। ওকে, আমরা ডিস্ট্রাক্টেড, এখন খুব থ্যাংক ইউ বিজি সো এবং মাচ। নয়েজি চারপাশে। ওকে, সব দিকে আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে ঢোকা যায় না, এত এত কন্টেন্ট। ওকে, এভরিথিং ইজ ডিস্ট্রাকশন। এই জন্য আমাদের ভিতরের অ্যাওয়ারনেসটা খুব দরকার। এই জন্য এই ট্রেনিং গুলো খুবই হেল্পফুল হবে যে কারোর জন্য। ভাইয়া আসলে আপনি অনেক বেশি ব্যস্ত থাকেন, আপনাকে একদমই পাওয়া যায় না। আজকে যখন পেয়েছি, আমি একদম শেষে ছোট্ট করে একটু জানতে চাইবো আপনার কাছে। আসলে আমার অনেক প্রশ্ন, কিন্তু সময়ের স্বল্পতার জন্য হয়তো এত প্রশ্ন করতে পারছি না, কিন্তু শেষে আমি একটু জানতে চাইবো যে আমরা দেখি যে আমাদের চারপাশে যারা সাকসেসে পৌঁছেছে বা তাদের একটা গোলে যে তারা পৌঁছেছে, তারপরও তারা আবার মেন্টরের কাছ থেকে আমরা
মানে ট্রেনিং নিচ্ছে, এবং তাদের প্রত্যেকটা সেক্টরে এক একজন করে মেন্টর আছে, তাদের হেলথের জন্য মেন্টর আছে, তাদের ক্যারিয়ারের জন্য একজন মেন্টর আছে, হ্যাঁ, এরকম ভাগ করা করে তাদের সব মানে বিভিন্ন সেক্টরে তাদের মেন্টর আছে। তো তারা তো এই নলেজগুলো হয়তো বই পড়ে বা ইউটিউব ঘেটে এভাবেও তো তারা নিতে পারে, কিন্তু তারপরে তারা কেন মেন্টর সেট করে, তারপরে এই জায়গাটাতে কেন তারা ইনভেস্ট করে, এটা যদি আমাকে একটু ছোট করে বলতেন। ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। যারা শুনছেন পডকাস্টটি তাদের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্সার হবে যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন। ফার্স্ট অফ অল, আমরা মানিকে খরচ করে আবার আর্ন করতে পারবো। যে সাকসেসফুল পিপলরা তাদের মাল্টিপল মেন্টর রাখেন, তারা অনেক বড় একটা মানি ইনভেস্ট করেন মেন্টরের পিছনে। তার মানে কি, তারা জানে যে এই খরচটা কয়েক গুণ আকারে তার কাছে আবার ব্যাক করবে। কিন্তু বেনিফিট হচ্ছে মেন্টর তাদের প্লেন্টি অফ টাইম সেভ করে। ধরেন আপনি একটা বই পড়লেন, তো বইটা পড়তে খুব ডিটেইলে পড়তে আপনার 1 উইক অথবা 2 উইকস অথবা 1 মান্থই ধরলাম লাগলো, কিন্তু বইয়ের প্রতিটা মেসেজ পিক করা আপনার জন্য একটু সময় সাপেক্ষ, হয়তো সেটা 2-3 মাসও লেগে যেতে পারে। তাহলে কি আপনি 2-3 মাস সময় ইনভেস্ট করে আপনি জাস্ট 2-3টা ইম্পর্টেন্ট বিষয় সেই বই থেকে বের করলেন। সাকসেসফুল পিপলরা এই মিস্টেকটা করে না। তারা ওই ইম্পর্টেন্ট 2-3টা টুলসই তাদের দরকার, সেটা 2 মিনিটে অথবা 2 আওয়ার্স এর মধ্যে। তাহলে জাস্ট ইমাজিন করেন, একজন সাধারণ মানুষ সেটা সে 2 মাস ইনভেস্ট করে সে ওই মেসেজ গুলো নিল, স্টিল দেয়ার ইজ নো গ্যারান্টি সে ওটার উপরে অ্যাকশন নিতে পারবে কিনা। বাট যখন একজন মেন্টর সেখানে গাইড করছে 2 মিনিটস এর ভিতরে অথবা 2 আওয়ার্স এর ভিতরে তাকে অ্যাকশনেবল করছে, সে ইনস্ট্যান্ট সেটার উপরে ইমপ্লিমেন্টেশনে যাচ্ছে, মেন্টর তাকে ফোর্স করছে টু টেক দ্যাট অ্যাকশন, এবং যখন অ্যাকশন গুলো নিচ্ছে রেজাল্ট প্রডিউস করতে পারছে, এবং সে কি করছে ওই প্রডিউস রেজাল্ট থেকেই দেখা যাচ্ছে আবার একটা ছোট্ট প্রফিট দেখা যাচ্ছে মেন্টরের পিছনে আবার ইনভেস্ট করছে। এভরি সাকসেসফুল পিপল দে হ্যাভ মাল্টিপল মেন্টরস। তাহলে যদি এই প্রসেসটাই রং হতো তাহলে কেউ মেন্টর রাখতেন না, আর তারা সাকসেসও হতে পারতেন না। তাহলে দেখবেন, আর যারা সাকসেস না তাদের কাছে মনে হবে দিস ইজ ওয়েস্টেজ অফ মানি, দিস ইজ ওয়েস্টিং অফ টাইম, ওকে, দে নো এভরিথিং, বাট আলটিমেটলি রেজাল্টও কিন্তু পেইনফুল। তো আমার রেজাল্ট যদি পেইনফুল হয়, হোয়াই শুড আই প্র্যাকটিস সেম থিং অ্যাগেন এন্ড অ্যাগেন? আমরা ছোটবেলা থেকে একটা জিনিস শিখে বড় হই, প্র্যাকটিস মেক্স পারফেক্ট, হুইচ ইজ অ্যাবসলিউটলি রং। প্র্যাকটিস কখনো পারফেক্ট করে না, প্র্যাকটিস পার্মানেন্ট করে, হ্যাবিটে কনভার্ট করে। আর হ্যাবিট মানুষকে দিয়ে ওই কাজগুলো রিপিটেডলি করাতে থাকে, এবং সেম ভাবেই রেজাল্ট গুলো আসতে থাকে। দেখবেন কিছু কিছু মানুষ বলে আমার ভাগ্যে নেই, আমার ভাগ্য এত খারাপ, যাই করতে যাই তাতে ফেল করি। ইটস নট ট্রু। ট্রু ইজ ডিফারেন্ট অ্যাকশন, ওকে, সে ডিফারেন্ট ডিফারেন্ট টপিকের উপরে অ্যাকশন নিচ্ছে সেম প্যাটার্নে, যার কারণে তার কাছে সেম প্যাটার্নের ফেলিওর গুলো বা রেজাল্ট গুলো আসছে। সো রেজাল্ট বলে দিবে আমি রাইট ট্র্যাকে আছি না রং ট্র্যাকে আছি। তাহলে সেন্টেন্সটা হওয়া উচিত ছিল পারফেক্ট প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। সো এক্স্যাক্টলি। আমরা এরকম অনেক কিছু, অনেক অনেক অনেক, লাইক সে আমি বলবো না ভুল, বাট কনসেপচুয়ালি সেটা ভুল। লাইক প্র্যাকটিস পারফেক্ট করে, ওকে, কিন্তু সেটা সঠিক প্র্যাকটিসটা ওই মানুষটাকে পারফেক্ট করে। তাহলে আমি যদি রং প্র্যাকটিস করি আমি রং সাইডে পারফেক্ট হবো, ওকে। বাট এই এক্স্যাক্টলি। বিষয়টা কেউ রিভিল করে দেয়নি আমাদেরকে, কোনো স্কুল কলেজ আমাদেরকে রিভিল করে দেয়নি। তাহলে এই জন্যই আমাদের কি দরকার, মেন্টর দরকার, যাতে করে আমরা আমাদের ছোটবেলা থেকে যেই বিষয়গুলো শিখে বড় হয়েছি সেটা আমাকে সাপোর্ট করছে না, আমি হ্যাপি থাকতে পারছি না, আমি সাকসেসকে রিচ করতে পারছি না, সো তার মানে কি, আই শুড চেঞ্জ মাই অ্যাকশন। আর অ্যাকশনকে চেঞ্জ করার জন্য আগে দরকার হচ্ছে নলেজ, বিকজ নলেজ মোটিভেট করে টু থিঙ্ক অ্যান্ড টেক অ্যাকশন। সো নলেজ চেঞ্জ করব, সঠিক নলেজ আমাদের ভিতরে আনবো, অটোমেটিক্যালি আমাদের চিন্তা চেঞ্জ হবে, অ্যাকশন চেঞ্জ হবে। এক্স্যাক্টলি ভাইয়া, যেমন আহ কোন একটা কাজ করতে যদি একটা মানুষের তার নিজের চেষ্টায় 1 বছর লেগে যায়, সেটা যদি একজন মেন্টরের হেল্প নেওয়া হয়, দেখা গেলো যে সে হয়তো 1-1.5 মাস 2 মাসের মধ্যে সে সেখান থেকে সেই জিনিসটা অ্যাচিভ করে ফেলতে পারে, তাহলে তার রাইট। কিন্তু একটা লং টাইম সে বেঁচে গেল, এবং সে আবার নতুন কাজে হাত দিতে পারে, আবার নতুন একটা গোল নিয়ে সে কাজ করতে পারে। ট্রু। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে আপনাকে, আপনার এত ভ্যালুয়েবল টাইম আপনি আমার পডকাস্টে দিয়েছেন, আপনার কাছ থেকে আমি অনেক কিছু নিয়েছি, সেজন্য থ্যাংক ইউ সো মাচ।
ইনশাল্লাহ আপনার সাথে নেক্সট আমার অন্য একটা পডকাস্টে আবার আরো ডিফারেন্ট কোনো সাবজেক্ট নিয়ে কথা হবে। আই আপনি ফিলিং অনেক ব্লেসড ভালো আপনার থাকবেন। পডকাস্টে আসতে পেরেছি এবং আপনার অডিয়েন্সের সাথে কিছু নলেজ শেয়ার করতে পেরেছি। শেষে আমি একটি কথাই বলবো, যারা এই পডকাস্টটা শুনেছেন, প্লিজ একটা জিনিস করবেন না, সেটা হচ্ছে টাইমকে ওয়েস্ট করবেন না। বিকজ ইফ ইউ ওয়েস্ট টাইম, দেন ইউ হ্যাভ টু পে আ লট ফর টাইম। টাইম আপনার জন্য বসে থাকবে না, টাইম শেষ হয়ে যাবে। শেষ সময় গিয়ে আপনি হয়তো দেখবেন যে আপনার হাতে আর সময় নেই, তখন আপনি অনেক কিছু ট্রাই করেও সময়কে আর বাড়াতে পারবেন না, বিকজ দিস ইজ ফিক্সড ফর এভরিওয়ান। ওকে, সো ইয়া, দ্যাটস ইট। আমি চাই সবাই অ্যাকশন নিন। ওকে, লাইক বিওকে থেকে নিতে হবে নট নেসেসারি। এই কথাগুলো থেকে যদি আপনি ইন্সপায়ার্ড হন, ফাইন্ড আ মেন্টর, ওকে, অর ডু সাম ট্রেনিং, অর ইভেন ইউ ক্যান বাই সাম বুকস। ওকে, অ্যাটলিস্ট স্টার্ট করেন, যেটা আপনাকে হেল্প করবে চেঞ্জ ইউর সিচুয়েশনস। থ্যাংক ইউ। ইয়েস, আসলে টাইমই তো হচ্ছে লাইফ, টাইমটাই তো হচ্ছে আমাদের লাইফ, টাইমটা যখনই শেষ হবে আমাদের লাইফও শেষ। তো সেই জায়গা থেকে আমি লাস্টে যে কথাগুলো আমাদের ভিউয়ার্সদেরকে বলবো, যে পিওকে কিন্তু স্পিরিচুয়াল ট্রেনিং, ইমোশনাল এবং আমাদের সোল জার্নি, যেটা আমাদের প্রত্যেকেরই আসলে করা উচিত। আমরা পৃথিবীতে এসেছি সৃষ্টিকর্তার, অবশ্যই আমাদেরকে নিয়ে একটা প্ল্যান আছে, যে প্ল্যানটা আমাদের ফুলফিল করা আমাদের দায়িত্ব, এবং এটার জন্য আমাদেরকে কিন্তু জিজ্ঞাসা করা হবে। সুতরাং বিওকে কিন্তু আমাদেরকে সেই ট্রেনিংটাও দিচ্ছে, আমাদের সোল জার্নি। তো আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন বিওকে থেকে। ইটস আপ টু ইউ, যদি আপনি নেন, আর আদারওয়াইজ যেখান থেকেই নেন কিন্তু শুরু করেন। রাইট, থ্যাংক ইউ সো ইয়া। মাচ ভাইয়া, অনেক অনেক ভালো থাকেন, অনেক অনেক দোয়া আপনার জন্য। আপনিও আপনার মেন্টিদের জন্য দোয়া করবেন। অনেক অফকোর্স, ভালো থাকবেন। ইনশাল্লাহ। জি, থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।